নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প জীবন্ত মৃত্যু, লেখক হেমেন্দ্র কুমার রায়। মাস কয়েক আগে বাংলাদেশের সব সংবাদপত্রেই এই খবরটা বেরিয়েছিল। কলকাতার নিকটবর্তী কোনো গ্রামের শ্মশান প্রান্ত দিয়ে যেতে যেতে পুলিশের এক কর্মচারী সবিস্ময়ে দেখলেন শ্মশানের এক চিতার উপরে কয়েকজন শবদাহকারী দমাদম লাঠির আঘাত করছে। কৌতূহলী পুলিশ কর্মচারী কাছে ছুটে গিয়ে শুনলেন একটি স্ত্রীলোকের মৃতদেহে অগ্নিসংযোগ করবা মাত্র সে জ্যান্ত হয়ে চিতার উপরে উঠে বসেছে এবং মরাকে দানই পেয়েছে বলে লাঠির বাড়ি মারা হচ্ছে। পুলিশ ভূত মানে না, কারণ আইন ভূতকে অস্বীকার করে। পুলিশ কর্মচারী স্ত্রীলোকটিকে উদ্ধার করে আহত অবস্থায় কলকাতার মেডিকেল কলেজে পাঠিয়ে দিলেন। সেখানে সে কয়েকদিন বেঁচে ছিল। তারপর রোগ ও মৃত্যুকে একেবারে ফাঁকি দিয়ে জ্বলন্ত চিতাকেও এড়িয়ে সে অভাগী শেষটায় আবার মারা পড়ল নির্বোধ মানুষের লাঠির আঘাতে। যারা খবর রাখেন তারা জানেন যে এরকম ঘটনা অসাধারণ হলেও অনেকবার ঘটেছে। এদেশে মৃত্যুর অল্পক্ষণ পরেই সব পুড়িয়ে ফেলা বা কবর দেওয়া হয় বলেই এরকম ঘটনা ঘটার সম্ভাবনা। কারণ শ্বাসরুদ্ধ হওয়াই সবসময় মৃত্যুর প্রধান লক্ষণ নয়। মানুষের শ্বাস অস্থায়ীভাবেও রুদ্ধ হতে পারে। এর একাধিক জ্বলন্ত দৃষ্টান্ত পাওয়া গিয়েছে পাশ্চাত্য দেশে। মৃত্যুর কয়েকদিন পরে সেখানে শবকে কবরে রাখা হয়। বিশ্ববিখ্যাত লেখক এডগার অ্যালান পো এ সম্বন্ধে কয়েকটি সত্য ঘটনার উল্লেখ করেছেন। আমরা এখানে 3টি ঘটনা তুলে দিলাম। 1810 খ্রিস্টাব্দে ফ্রান্সে এমন এক সত্য ঘটনা ঘটে যা উপন্যাসের চেয়ে আশ্চর্য। ভিক্টোরাইন লাফোকেড কেবল সুন্দরী নয়, নামজাদা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তাকে বিবাহ করবার জন্যে সবাই লালায়িত। জুলিয়েন হচ্ছে সাহিত্যিক, সেও এই মেয়েটিকে বউ করতে চায় এবং লাফোকেডও তাকে পছন্দ করে, কিন্তু ধনী ও কুলীন নয় বলে শেষ পর্যন্ত জুলিয়েনের সঙ্গে তার বিবাহ হলো না। রেনেল নামে এক ধনবান লোকের সঙ্গে সুন্দরী লাফোকেডের বিয়ে হয়ে গেল। বিয়ে সুখের হলো না। রেনেল বউয়ের দিকে ফিরেই চাইত না এবং তাকে নানান রকম যন্ত্রণাও দিতে শুরু করল। 4 বছর পরে লাফোকেডের অসুখ হলো এবং সে মারা পড়ল। যে গ্রামে সে জন্মেছিল তার দেহ সেইখানে নিয়ে গিয়ে কবরস্থ করা হলো। জুলিয়েনও তার মৃত্যু সংবাদ পেল। সে তখনও মনে মনে লাফোকেডকে ভালোবাসত, কাজেই শোকে পাগলের মতো হয়ে উঠল। স্থির করল যেমন করে হোক লাফোকেডের একটা কোনো স্মৃতিচিহ্ন সে সংগ্রহ করবেই, অন্তত তার মাথা থেকে কেটে নেওয়া একগুচ্ছ চুল। এই উদ্দেশ্য নিয়ে এক রাত্রে সে লুকিয়ে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল এবং লাফোকেডের কবর খুঁড়ে কফিনের ডালা খুলে ফেলল। নিঝুম রাত, অন্ধকারের বুক ছেদা করে জুলিয়েনের লণ্ঠনের আলো শবদেহের মুখের উপরে গিয়ে পড়বা মাত্র মরা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। এতদিন পরেও নিশ্চয়ই করে বলা যায় যে সেই দৃশ্য দেখে জুলিয়েনের সর্বাঙ্গ দারুণ আতঙ্কে শিউরে উঠেছিল। কেবল লাফোকেডকে অত্যন্ত ভালোবাসত বলেই সে পালিয়ে যেতে পারল না। আসল কথা একটু পরেই বোঝা গেল। লাফোকেড মরেনি, তার নিঃশ্বাস পড়ছে না দেখেই তাকে কবর দেওয়া হয়েছিল। জুলিয়েন তখন লাফোকেডের প্রায় অচেতন দেহ কফিন থেকে তুলে নিয়ে গেল। তারপর গোপনে চিকিৎসা ও সেবা করে তাকে আবার সুস্থ সবল করে তুলল।
তারপর দুজনে পালিয়ে গেল আমেরিকায়। সেখানে দীর্ঘ 20 বছর কেটে গেল। জুলিয়েন ও লাফোকেডের চেহারা গেছে বদলে। দুজনেই আন্দাজ করল এতদিন পরে দেশে ফিরে গেলে আর কেউ তাদের চিনতে পারবে না। তারা ফ্রান্সে ফিরে এলো এবং দৈবগতিকে রেনেলের সঙ্গে লাফোকেডের একদিন মুখোমুখি দেখা হয়ে গেল। রেনেল তখনই তাকে চিনতে পারল। সে ভয়ানক আশ্চর্য হয়ে গেল বটে, কিন্তু লাফোকেডকে নিজের বউ বলে দাবি করতে ছাড়ল না। কিন্তু লাফোকেড আর সেই নিষ্ঠুর অত্যাচারী স্বামীর কাছে ফিরে যেতে রাজি হলো না। রেনেল করলে নালিশ। আদালতে এই অদ্ভুত ব্যাপারটা প্রকাশ পেল। বিচারক রায় দিলেন, আইন যাকে মৃত বলে মেনে নিয়েছে, এতদিন পরে তার উপরে স্বামী বলে রেনেলের কোনো দাবি দাওয়া থাকতে পারে না। আইনে মৃত, কিন্তু দুনিয়ায় জীবন্ত লাফোকেড তখন আবার রেনেলের হাত ছাড়িয়ে জুলিয়েনের সঙ্গে চলে গেল। তারপর দ্বিতীয় ঘটনা লিপজিকের এক পুরাতন সাময়িক পত্রে প্রকাশ। পল্টনের এক বিপুল সেনানী দুরন্ত ঘোড়ার পিঠ থেকে পড়ে অজ্ঞান হয়ে যান। যদিও তিনি অসাধারণ বলবান ছিলেন, তবু তার মাথার খুলি গেল ফেটে। ডাক্তারদের অনেক চেষ্টাতেও তার জ্ঞান হল না। কয়েকদিন পরে তার নিঃশ্বাসবায়ুও বন্ধ হয়ে গেল। ডাক্তাররা পরীক্ষার পর তাকে মৃত বলে স্থির করলেন। এক বৃহস্পতিবারে সেনানীকে কবর দেওয়া হলো। দুদিন পরে অর্থাৎ রবিবারে জনৈক শ্রমিক গোরস্থানে বসেছিল। হঠাৎ সে শুনতে পেল মাটির তলায় একটা কবরের ভিতর থেকে বিষম হুটোপুটির শব্দ হচ্ছে। শ্রমিক ভয়ে আঁতকে উঠে সেখান থেকে লম্বা দৌড় মারল এবং লোকজন ডেকে এই অসম্ভব খবর দিল। প্রথমে কেউই তার কথায় বিশ্বাস করতে রাজি হলো না। তারপর শ্রমিকের জেদ দেখে সবাই ভাবল এবং কোদাল নিয়ে যথাস্থানে অর্থাৎ সেই সেনানীর কবরের কাছে গিয়ে হাজির হলো। কবর খুঁড়ে দেখা গেল সেনানীর মৃতবৎ দেহ উপবিষ্ট অবস্থায় রয়েছে এবং কফিনের ডালা ভাঙা। দেখলেই বোঝা যায় মরা জ্যান্ত হয়ে ধাক্কা মেরে ডালা ভেঙে উঠে বসে বাতাসের অভাবে আবার অজ্ঞান হয়ে গেছে। সকলের চেষ্টায় সেনানীর জ্ঞান ফিরে এলো। তিনি তখন নিজের মুখেই তার জোঝাঝুঝি ও যন্ত্রণার কথা খুলে বললেন এবং কথাও জানালেন যে মাথার উপর দিয়ে লোকজনের আনাগোনার শব্দ শুনে তিনি তাদের কাছে নিজের অস্তিত্ব জানাবারও চেষ্টা করেছিলেন। কিন্তু সেনানীর নবজীবন ব্যর্থ হল, কারণ প্রবন্ধের প্রথমেই উক্ত বাঙালি মেয়েটির মতন তিনিও দ্বিতীয়বার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাক্তারদের তত্ত্বাবধানেই। তৃতীয় ঘটনাটি ঘটে লন্ডনে 1831 খ্রিস্টাব্দে। এই ঘটনাটি নিয়ে বিলেতে তখন বিষম উত্তেজনার সাড়া পড়ে গিয়েছিল। এডওয়ার্ড স্টেপলটন ছিলেন একজন অ্যাটর্নি। তার টাইফয়েড জ্বর হয়েছিল এবং সেই সঙ্গে দেহের কতগুলো অজানা লক্ষণ ডাক্তারদের মনে কৌতূহল জাগ্রত করেছিল। স্টেপলটন মারা পড়লেন। ডাক্তাররা নিজেদের কৌতূহল চরিতার্থ করবার জন্যে সব ব্যবচ্ছেদ করতে চাইলেন, কিন্তু আত্মীয় বন্ধুরা অনুমতি দিলেন না। মৃতদেহ সমাধিস্থ হল। সে সময় বিলেতে লাশ চোরদের ভারী উপদ্রব ছিল। এখনকার মতন তখনকার ডাক্তাররা ও চিকিৎসা বিদ্যালয়ের ছাত্ররা ব্যবচ্ছেদ করবার জন্যে সাধু উপায়ে সব সংগ্রহ করতে পারতেন না। কাজেই তাদের অবৈধ উপায় অবলম্বন করতে হতো। তারা সব পেলে মূল্য দিতেন এবং লাশ চোররা অর্থলোভে গোপনে সব এনে তাদের কাছে বিক্রি করত। তারা কবর খুঁড়ে মরা চুরি করে আনত এবং সে সুযোগ না পেলে জ্যান্ত মানুষ খুন করে তারও মৃতদেহ নিয়ে আসত। শেষটায় এই উদ্দেশ্যে এত নরহত্যা হতে থাকে যে ডাক্তারদের বৈধ উপায়েই সব সংগ্রহ করবার অনুমতি দেওয়া হয়।
বর্তমান ক্ষেত্রেও ডাক্তাররা লাশ চোরদের আশ্রয় নিলেন। সমাধিস্থ হবার পর তৃতীয় রাত্রে কারা স্টেপলটনের মৃতদেহ গোড় খুঁড়ে চুরি করে আনল। ডাক্তাররা সব নিয়ে পরীক্ষায় প্রবৃত্ত হলেন। মৃতদেহে তখনও পচন ধরেনি দেখে একজন পরামর্শ দিলেন বিদ্যুৎ উৎপাদক যন্ত্র বা গ্যালভানিক ব্যাটারি ব্যবহার করতে। তাই করা হলো। প্রথমটায় বিশেষ কোনো ফল ফলল না। রাত শেষ হয়ে আসছে দেখে সব ব্যবচ্ছেদ করার প্রস্তাব হলো। চোরাই মরা, সকালের আগেই তাড়াতাড়ি কাজ করতে হবে। ইতিমধ্যে একজন ছাত্র নিজের এই অনুমান সত্য কিনা পরখ করবার জন্যে মৃতদেহের বুকের মাংসপেশিতে ছ্যাঁদা করে ব্যাটারি চালিয়ে দিল। পর মুহূর্তেই ভয়ানক ব্যাপার, মৃতদেহ শোয়ানো ছিল সব ব্যবচ্ছেদের টেবিলের উপরে। আচম্বিতে এই কয়দিনের বাছি মরা ধর্মর করে টেবিলের উপরে উঠে বসল, তাড়াতাড়ি মেঝেই নেমে পড়ল, চারিদিকে অস্বস্তি ভরা চোখে তাকিয়ে দেখল এবং তারপরে কথা কইল। জড়িয়ে জড়িয়ে কি যে বলল বোঝা গেল না। কথা কয়েই সে আবার মেঝের উপরে দড়াং করে পড়ে গেল। থমথমে নিশুতি রাতে সব ব্যবচ্ছেদাগারে 3 দিন কবরবাসী একটা মরা যদি উঠে দাঁড়িয়ে কথা কয়, তাহলে দর্শকের মনের অবস্থা কীরকম হয় সকলে একবার ভেবে দেখুন তো। ডাক্তাররা ভয়ে আড়ষ্ট, সকলেই একেবারে বোবা। তারা ডাক্তার, মরাঘাটা স্বভাব ও দলে ভারী, তাই হয়তো আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়লেন না এবং তাড়াতাড়ি নিজেদের সামলে নিয়ে বুঝতে পারলেন যে স্টেপলটন কবরে গিয়ে মারা পড়েননি। তখন ইথারের সাহায্যে স্টেপলটনের মূর্ছা ভাঙানো হলো। তারপর কিছুদিন ধরে গোপনে তার চিকিৎসা করে বোঝা গেল যে স্টেপলটনের আর কোনো অমঙ্গলের ভয় নেই। তখন তাকে আবার বাড়িতে ফিরে যেতে দেওয়া হলো। জমালয়ের মানুষকে সশরীরে লোকালয়ে ফিরে আসতে দেখে স্টেপলটনের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মুখ চোখ কেমন ধারা হয়েছিল এতদিন পরে সেটা বলবার উপায় নেই। এর চেয়েও আশ্চর্য হচ্ছে স্টেপলটনের নিজের কথা। তিনি বলেন, বাইরে আমাকে অজ্ঞানের মতো দেখালেও আমি একবারও জ্ঞান হারাইনি। সমস্ত গোলমেলে বলে বোধ হলেও নিজের অবস্থা আমি আন্দাজ করতে পারছিলাম। যখন থেকে ডাক্তার আমাকে মৃত বলে সাব্যস্ত করে গেলেন এবং আমাকে গোড় দেওয়া হলো, তখন থেকে সব ব্যবচ্ছেদাগারে আমার দাঁড়িয়ে উঠে পড়ে যাওয়া পর্যন্ত সমস্ত ব্যাপারই আমি সচেতন অবস্থায় বুঝতে পেরেছি। ডাক্তাররা আমার কথা বুঝতে পারেননি, কিন্তু সে কথাগুলো হচ্ছে, ডাক্তার আমি বেঁচে আছি। আমার দারুণ ভয় হয়েছিল, ডাক্তাররা যদি জীবিত অবস্থাতে আমাকে কাঁদতে শুরু করে দেন। কয়েকদিন পরে সমাধিস্থ মৃতদেহেও যদি আবার জীবন সঞ্চার হয়, তাহলে ভারতবর্ষে আজ পর্যন্ত মৃত্যুর সঙ্গে সঙ্গেই যে সংখ্যাতীত সব দাহ করা হয়েছে, তাদের মধ্যে কত হতভাগ্য জীবন্ত পুড়ে মরেছে সে হিসাব কে করতে পারে? একথা ভাবলেও গা শিউরে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প জীবন্ত মৃত্যু। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।